অবশেষে 5 দিন পর বাংলাদেশে আসলো ভারতের বন্দরে আটকে থাকা পেঁয়াজ। ঢুকবে শুধু রোববার রপ্তানি অনুমোদন পাওয়া ট্রাক। কেজিতে দাম কমেছে 20 টাকা পর্যন্ত। সীমান্ত হত্যা, মাদক ও মানব পাচার বন্ধে যৌথ টহলে একমত বিজিবি বিএসএফ। প্রাধান্য পাবে মানবাধিকার। 8 বাংলাদেশি বন্দীকে দ্রুত ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। হাতুড়ি হেলমেট বাহিনীর প্রভাবে হাজার হাজার বিঘার জমির মালিক ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ও রুবেল। সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ। এবং হাটহাজারী পৌঁছেছে হেফাজতে ইসলামের আমির আহমদ শফির মরদেহ। দুপুরে জানাজা। 4 উপজেলায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অবশেষে 5 দিন পর দেশে ঢুকতে শুরু করেছে স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজ। বেলা 11টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করে পেঁয়াজের ট্রাক। এখন পর্যন্ত 7টি ট্রাকে 199 টন পেঁয়াজ দেশে ঢুকেছে। ট্রাক চালকরা জানান, এখনও ভারতের বন্দরে 300-র বেশি ট্রাক আটকে আছে। দীর্ঘদিন ট্রাকের পেঁয়াজ আটকে থাকায় গরমে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন পাইকাররা। প্রবেশের অপেক্ষায় আছে হিলি স্থলবন্দরের ট্রাকগুলো। তবে শুধু গত রোববার রপ্তানি অনুমোদন পাওয়া পেঁয়াজই বাংলাদেশে প্রবেশ করতে পারবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। রাত 9টার পরে আমরা একটি নোটিফিকেশন পেয়েছি ভারতের সরকারের যে বাংলাদেশে তারা এক্সপোর্ট করবে পেঁয়াজ। কিন্তু গত রবিবারে যে টেন্ডারটি হয়েছে, যে টেন্ডারের এগনেস্টে যে পেঁয়াজগুলো আছে সেটাই শুধু এক্সপোর্ট করবে। কিন্তু আমরা সেটাতে নারাজ হয়েছি। আমরা ভারতীয় সরকার তথা এক্সপোর্টারদের জানিয়ে দিয়েছি শুধু সেইটা এক্সপোর্ট করলেই হবে না, আমাদের যেই পণ্যগুলো, প্রত্যেকটি পেঁয়াজ যেগুলো দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলো, প্রত্যেকটি ট্রাক বাংলাদেশে এক্সপোর্ট করতে হবে। যেগুলো এলসি দিয়েছে, এলসির এগনেস্টে প্রতি টন পেঁয়াজ আমাদের বাংলাদেশে এক্সপোর্ট করতে হবে, এটা আমরা দাবি জানিয়েছি। এই মুহূর্তে সোনা মসজিদ স্থলবন্দরে আছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সোনা মসজিদ স্থলবন্দরে রাকিবুল হাসানের কাছে। রাকিব, আমরা সোনা মসজিদ স্থলবন্দরে সকাল থেকেই যেটি দেখছিলাম যে আসলে সকাল 10টা পর্যন্ত কিন্তু ভারত থেকে পেঁয়াজ এসেছিল না। পরবর্তীতে 11টার পরে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের যে আমদানিকারকরা যে সমস্ত পেঁয়াজ আমদানি করেছিলেন সেই সমস্ত পেঁয়াজগুলো যে 4 দিন আটকে ছিল ওই পাশে ভারতের মাহাদীপুর যে বন্দর আছে সেখানে থেকে তারপরে 11টার দিকে কিন্তু আমরা একটি দুটি করে 7টি পেঁয়াজ বাহী ট্রাক বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। এখানকার কাস্টমস কর্মকর্তারা জানিয়েছে যে 7টি পেঁয়াজের ট্রাকে মোট 199 টন পেঁয়াজ প্রবেশ করেছে। তবে এখন আমরা দেখছি না কোনো ধরনের ট্রাক ভারতের মাহাদীপুর সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। কেননা এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারতের সাথে বাংলাদেশের যে যান্ত্রিক ত্রুটি আছে খানিকটা যোগাযোগের ক্ষেত্রে, এবং সেই অনুমতিগুলো এখনও পাচ্ছে না বিধায় অন্যান্য ট্রাক যেগুলো আসলে এখনও পর্যন্ত মাহাদীপুরে আটকে আছে সেই সমস্ত অনুমতির অপেক্ষায় আছে এবং তারা সে কারণে আসতে পারছে না। তবে আমরা এখানকার কাস্টমসের থেকে যেটি জানতে পেরেছি যে আসলে যে ইন্টারনেটের মাধ্যমে তারা যে ধরনের অর্ডারগুলো পেয়ে থাকেন সেই অর্ডারের ভিত্তিতে কাগজপত্রের ভিত্তিতে তারপরে সেগুলো তারা ছাড় দিলেই আসলে তারা আসতে পারেন, সে কারণে তারা অপেক্ষায় আছেন। আর ভারত থেকে যে সমস্ত ট্রাকগুলো এসেছে সেইখানকার যারা ট্রাকের চালক এবং যারা সহকারীরা আছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে মাহাদীপুর বন্দরে শত শত ট্রাক কিন্তু সেখানে আটকে আছে। প্রায় 4 দিন থেকেই কিন্তু সেগুলো আটকে আছে, যে ভারত পূর্ব ঘোষণা ছাড়াই যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে এবং আমদানিকৃত পেঁয়াজগুলোও বন্ধ করে দেয় তারপর থেকেই কিন্তু তারা সেখানে অপেক্ষমান আছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও অন্যান্য ট্রাকও কিন্তু আসলে আছে। আমরা যেটি জানতে পেরেছি যে প্রত্যেকটি ট্রাকে প্রায় 26 টন করে আসলে পেঁয়াজ আছে এবং এই সমস্ত পেঁয়াজগুলো পুরোপুরি আসা শুরু হলে ব্যবসায়ী যারা আছে, আমদানিকারক যারা আছে, তারা আরও বেশি স্বস্তি প্রকাশ করবে। তো সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বেলা 5টা পর্যন্ত কিন্তু এই ট্রাকগুলো প্রবেশ করবে বলে আমরা জানতে পেরেছি। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক প্রবেশের এই ছিল আমার কাছে সর্বশেষ। পেঁয়াজের বাজারের খবর জানবো, ঢাকায় আছে সহকর্মী মাহমুদ রাকিব, তার কাছে।
হ্যাঁ রাকিবুল, আপনি যেটা বলছিলেন যে দেশের বিভিন্ন স্থলবন্দর থেকে তো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছেই, তবে রাজধানীর যে প্রধান কাঁচা বাজার হিসেবে পরিচিত কারওয়ান বাজার, সেখানে কিন্তু পেঁয়াজের এতটুকুও ঘাটতি নেই। প্রচুর পেঁয়াজ রয়েছে এখানে মজুত করা। একটু যদি দেখাই, আমার পেছনে আপনি যত বস্তা দেখছেন, এই যে চটের বস্তা কিংবা পলির বস্তা, আর বাম পাশে যত বস্তা দেখছেন, সবই কিন্তু পেঁয়াজ। মানে কত হাজার বস্তা পেঁয়াজ যেখানে রয়েছে তার কিন্তু কোনো আসলে গুণে শেষ করা যাবে না। তো এত পেঁয়াজ থাকবার পরেও মূলত অসাধু কিছু ব্যবসায়ী তারা কিন্তু চেষ্টা করেছিলেন পেঁয়াজের দাম বাড়ানোর, কিছুটা সফল হয়েছেন। তো সেখান থেকে কিন্তু এখন পুরোপুরি আবার সাধারণ ক্রেতারা কিংবা যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, খুচরা ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু সেটি বুঝতে পেরেছেন এবং এখন কিন্তু এই কারওয়ান বাজারে একদমই বলা যায় ক্রেতা শূন্য। পেঁয়াজের কিন্তু ক্রেতা নেই বললেই চলে। ইতিমধ্যেই কেজি প্রতি পেঁয়াজে পাইকারি কিংবা খুচরা দুটিতেই 20 টাকা করে কমে গিয়েছে। বলা হয়েছিল যে এবছর অর্থাৎ গত সপ্তাহে প্রতি কেজি খুচরা দেশি পেঁয়াজ বিক্রি হতে 100 টাকা কিংবা 100 টাকার বেশিও বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন সর্বোচ্চ 80 টাকা বিক্রি হচ্ছে। কিছু কিছু জায়গায় আরও 2-1 টাকা কমও বিক্রি হচ্ছে। এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছিলেন যে তারা গত সপ্তাহে প্রতিদিন কম করে হলো 400 থেকে 500 কেজি প্রতিদিন পেঁয়াজ বিক্রি করেছেন, অর্থাৎ 10 থেকে 12 মণ পর্যন্ত তারা বিক্রি করেছেন। তারা বলছেন আজ কিংবা গতকাল কিন্তু সেটি 100 কেজিও তারা বিক্রি করতে পারেননি এবং তারা ধারণা করছেন যে আজ আরও কম হবে। একদম দুই একজন কাস্টমার আসছেন, দুই একজন ক্রেতা আসছেন, এছাড়া কিন্তু বেশিরভাগ দোকানেই কিন্তু খুবই ক্রেতা কম। আমরা দুইজন ক্রেতার সঙ্গে কথা বলেছি। ক্রেতারা যে বিষয়টি বলছিলেন যে তারা বলছেন যেহেতু পেঁয়াজের দাম ইতিমধ্যেই কমা শুরু করেছে, নিশ্চয়ই পেঁয়াজের দাম আরও কমবে এবং তারাও গণমাধ্যমে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে যে ভারত থেকেও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তো সেটিও কিন্তু একটি কারণে পেঁয়াজের দাম কমার কিংবা ক্রেতা কমে যাবার। তো এই সব মিলিয়ে কিন্তু একদমই এখন বলা যায় যে পেঁয়াজের বাজার কমতির দিকে এবং এটি আরও কমবে বলে কিন্তু যারা বিক্রেতা তারাই বলছেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে যেহেতু তারা গত সপ্তাহে বেশি দামে পেঁয়াজ কিনেছেন, এখন তারা বলছেন যে সেই পেঁয়াজের দামটা তারাও কিন্তু কিছুটা ক্ষতি বা লোকসানের মাধ্যমে বিক্রি করতে হচ্ছে। কারণ তারা বলছেন যে তারা গত সপ্তাহে যে পেঁয়াজ 82 টাকা দরে প্রতি কেজি কিনেছেন, সেটি এখন তারা 80 টাকা করে বিক্রি করছেন, কারণ যেহেতু বাজারে দাম কমে গিয়েছে। এবং এর জন্য তারা দায়ী করছেন শুধুমাত্র আমদানিকারক এবং যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট মূল কর্তৃপক্ষ। তারা বলছেন তাদের কারসাজির কারণেই এখন এই যারা খুচরা ব্যবসায়ী কিংবা খুচরা পাইকারি ব্যবসায়ী তারাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ। জাফর। ভারতে আটকে পড়া পেঁয়াজের ট্রাকগুলো ঢুকতে শুরু করেছে স্থলবন্দর দিয়ে। সে খবর জানাতে স্থলবন্দর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। এবং এই পেঁয়াজ ঢুকতে শুরু করার পরপরই রাজধানীর বাজারেও কিন্তু পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সে খবর জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে রিপোর্টার মাহমুদ রাকিব। সীমান্তে যে কোনো ঘটনায় মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে যৌথ টহলে একমত হয়েছে বিজিবি বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 50তম সীমান্ত সম্মেলনে সিদ্ধান্ত হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি এই সুসম্পর্ক পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বলেন, অপরাধীদের কোনো দেশ নেই, সীমান্তের দুই পাশেই তাদের অবস্থান। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, মানব পাচার রোধে একসঙ্গে কাজ করতে সম্মত হয় দুই দেশ। গত 16 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সম্মেলন চলবে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত। He has assured me that he would try his best to work out a strategy to bring down these border killings. You see, in this conference, this particular aspect took special importance. In fact, we have highlighted this thing at the top of our agenda because it has got a cyclical effect on the people of our country. Our policy is to bring down this killing to a zero level. That is the basic punchline. We are committed to do that. In order to reach to that figure, during the course of discussion with the BGB, we have assured the BGB counterparts that we can bring it down with joint coordinated patrol system. হেফাজত ইসলামের আমির আল্লাহ মাহমুদ শফির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে।
ভোর থেকে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সাতকানিয়া ও পটিয়া উপজেলা থেকে আসতে শুরু করে তার অনুসারীরা। আসছেন ঢাকা, রাজশাহী ও সিলেট সহ নানা বিভাগ থেকে হাজারো মানুষ। আইন শৃঙ্খলা রক্ষায় 4 উপজেলায় 10 প্লাটুন বিজিবি ও 7 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। দুপুর 2টায় হাটহাজারী দারুল উলুম মইনুল মাদ্রাসার মাঠে জানাজা হওয়ার কথা রয়েছে তার। গতকাল সন্ধ্যায় ঢাকার আজগর আলী হাসপাতালে মারা যান আহমদ শফি। আমার প্রিয় উস্তাদ, ওনার কাছে আমি বুখারী শরীফ পড়েছি। আমার উস্তাদের মাগফিরাতের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের যে হুজুর চলে যাওয়া যে ক্ষতি হয়েছে তার পরিবর্তে শূন্যস্থান আল্লাহ করবেন। সময় সংবাদে আরও থাকছে। সাইবার হামলা আতঙ্কে 3 সপ্তাহ ধরে রাতে বন্ধ ব্যাংকের এটিএম সহ অনলাইন লেনদেন সেবা। ভোগান্তিতে গ্রাহক, সংখ্যা কেটে যাওয়ায় শিগগিরই চালুর আশ্বাস ব্যাংক কর্মকর্তাদের। জমি দিবি না দখল করব, এমন হুমকি দিয়েই কয়েক হাজার বিঘা জমির মালিক হয়েছেন ফরিদপুরের আলোচিত 2 ভাই বরকত ও রুবেল। হাতুড়ি ও হেলমেট বাহিনীর প্রভাবে বাগিয়েছেন হাজার হাজার কোটি টাকা মূল্যের টেন্ডার। এই দুটি ক্ষেত্রেই যোগসাজশ রয়েছে ভূমি অফিস ও এলজিইডির অসাধু কর্মকর্তার। সিআইডি বলছে আসামিদের জিজ্ঞাসাবাদে আরও 25 জনের নাম এসেছে। কমিশনভোগী গডফাদারদের তথ্য দিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। ফরিদপুর শহরের ধলার মোড় থেকে ট্রলারে চরে যেতে সময় লাগে 2.5 ঘন্টা। সেখানে শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক বরকত ও ভাই রুবেল দখল করেছেন 112 একরেরও বেশি জমি। গড়েছেন মাল্টা, নারিকেল আর কলা বাগান। আছে হাঁস, মুরগি ও গরুর খামার। শহরের বাইপাস সড়কের 2 পাশে যেদিকে দুচোখ যায় শত শত একর জমির মালিক বনে গেছেন রুবেল ও বরকত। কোনো জমি কিনেছেন পানির দামে, আবার কোনোটা জোর করে হেবা দলিল করিয়ে। অভিযোগ রয়েছে তাদের সহায়তা করেছেন ভূমি অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা। এসবি ট্রেডার্স করেছে, তারপর গাড়ি গুড়ি আছে। বরকত মিয়ার নামে তো সব আছে। বরকত মিয়ার হসুরির নামে আছে, হাসুরির নামে আছে, হালার বউ নামে আছে, হালাগো নামে আছে। দেখা যাইতেছে যে সেই সম্পদের পরিমাণ জমি হলো 12,000 বিঘা। শুধু জমি দখলই নয়, কয়েক বছরে বাগিয়েছেন হাজার হাজার কোটি টাকার টেন্ডার। গ্রেফতারের পর বিতর্কের মুখে প্রায় 100 কোটি টাকা মূল্যের 25টি টেন্ডারের কার্যাদেশ বাতিল করেছে এলজিইডি। হাতুড়ি ও হেলমেট বাহিনীর ভয় দেখিয়ে এবং এলজিইডির কর্মকর্তাদের যোগ সাজশে এসব করেছেন বরকত ও রুবেল। একটা টেন্ডারে তালমা থেকে নগরকান্দা একটা রাস্তা 120 কোটি টাকার, সেখানে তারা 20 লক্ষ টাকা ব্যয় করে নেই। তারা টেন্ডারবাজিতে সমস্ত টাকা পয়সা লুটপাট করতো। সিআইডি বলছে বরকত, রুবেল সহ গ্রেফতার 9 আসামিকে জিজ্ঞাসাবাদে আরও 25 জনের নাম উঠে এসেছে। তাদের সম্পৃক্ততা এখন যাচাই বাছাই করছেন তারা। ক্লোজ কর্নারেই আছে প্রায় 25 থেকে 26 জন লোক যাদের নাম ঘুরে ফিরে আসছে। তারা তাদের বক্তব্যের মধ্যে আমি যেটা বললাম যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে, 2%, 5%, 3%। সব ঠিক থাকলে 2 মাসের মধ্যে 2000 কোটি টাকা পাচারের আলোচিত এই মামলায় চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 22 জন মারা গেছেন। গতকাল দুপুর পর্যন্ত নতুন শনাক্ত হয়েছেন 1541 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,45,805 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,814 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,96,509 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,541 জন। মোট আক্রান্ত 3,45,805 জন। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,881 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,923 জন। মোট সুস্থ হয়েছেন 2,52,335 জন। গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার 7 ঘন্টা পর আবারও রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায় গত রাত 1:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে মৌচাক স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের রড ভেঙে 2টি বগি লাইনচ্যুত হয়। এতে রেল রুটের বেশ কিছু ক্লিপও ভেঙে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মধ্যরাত থেকে বিভিন্ন স্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনগুলো আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন গিয়ে রেললাইন মেরামত এবং লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে ফেলার কাজ শুরু করে। দীর্ঘ 7 ঘন্টা পর পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
3 সপ্তাহ ধরে রাতে বন্ধ থাকছে ব্যাংকের এটিএম সহ অনলাইন লেনদেনের কয়েকটি সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, সাইবার হামলার আশঙ্কা আপাতত কেটে যাওয়ায় বন্ধ সেবাগুলো আস্তে আস্তে চালু করছেন তারা। আর প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের প্রযুক্তি খাতের দুর্বলতা খতিয়ে দেখে নিরাপত্তা জোরদার করতে হবে। পরিপত সাহার রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুন পর্যন্ত দেশের ব্যাংকগুলোর ইস্যু করা কার্ডের সংখ্যা 2,19,00,000। জুলাই মাসে কার্ডের মাধ্যমে লেনদেন হয় মোট 19,625 কোটি টাকা। করোনা মহামারীতে ভিড় এড়িয়ে যখন তখন অর্থ উত্তোলন ও কেনাকাটায় কার্ডের ব্যবহার আরও বেড়েছে। তবে উত্তর কোরিয়া ভিত্তিক একদল হ্যাকারের সাইবার হামলার আশঙ্কায় 27 আগস্ট সতর্কতা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। তারপর থেকেই বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ রাতে বন্ধ থাকছে। মেশিন হেড অফিস থেকে আউট অফ সার্ভিস করে রাখে, তারপর আমরা সাইনবোর্ড টানিয়ে দিই। যে সুবিধার জন্য এটিএমটা করা হয়েছে, ওই এটিএম সুবিধাটা কিন্তু আসলে আমরা পাচ্ছি না এইভাবে বাধা আসলে। এই জন্য তারা অল্টারনেটিভ ব্যবস্থা করবে, বন্ধ করে দেওয়া তো কোনো সমাধান না। হ্যাকারদের হামলা ঠেকানোর বিষয়টি জানার পর অনলাইন সেবা স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। পজে যেটা অফার্স বা বিদেশিদের কার্ড আসলে আমাদের পজ মেশিনে বা আমাদের ই কমার্স পেমেন্ট গেটওয়ে দিয়ে আসলে আমরা যেটা বন্ধ করেছিলাম এটা আমরা এখন খুলে দিয়েছি। এটা যে কোনো সময় যে কোনোখানে হতে পারে এবং সেখানে আমাদের দায়িত্ব হবে যে বেসিক্যালি বোর্ডকে বোঝানো এবং আমরা অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল আমাদেরও এখানে কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট করে যেতে হবে। ব্যাংকগুলোকে প্রযুক্তি খাতের নিরাপত্তা জোরদারে আরও তৎপর হওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। তাদেরকে কম্প্রিহেন্সিভলি টেকনিক্যাল অডিট করাতে হবে উইথ অল রিলিভেন্ট স্ট্যান্ডার্ডস এন্ড গাইডলাইন্স। এটা করার পরে যে গ্যাপগুলি বের হবে সেই গ্যাপগুলি রিমেডিয়েশন করা। সারা দেশে বর্তমানে মোট এটিএম বুথ আছে 11,106টি, আর কেনাকাটায় লেনদেনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পয়েন্ট অফ সেলস মেশিন আছে 65,683টি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে 5 দিন পর বাংলাদেশে আসলো ভারতের বন্দরে আটকে থাকা পেঁয়াজ। ঢুকবে শুধু রোববার রপ্তানি অনুমোদন পাওয়া ট্রাক। কেজিতে দাম কমেছে 20 টাকা পর্যন্ত। এবং হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমির আহমদ শফির জানাজায় অংশ নিতে মানুষের ঢল। 4 উপজেলায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।